ঈদের জন্যই ঘরটা সাজালাম শেষ পর্যন্ত। ইচ্ছা ছিল রোজার শুরুতেই কাজগুলো করার। এখন রোজাতে যেহেতু পারিনি তাই ঈদের জন্যই কাজগুলো করেছি। আসসালামু আলাইকুম, সেলিনাস ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা আপনাদের সবার সাথে নতুন আরও একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আজকে আপুদের বাসায় আমাদের ইফতারির দাওয়াত, তো আমার কাজের প্রেশার খুবই কম, আরাম আয়েশ করে আজকে সকালটা পার করেছি। একটা ফাঁকে আমি সেহরির জন্য অল্প একটু রান্না করেছি, তার মাঝখান থেকে মাথায় খালি ঘুরছিল যে আমি যাওয়ার সময় মিষ্টি আইটেম তো নিয়ে যাব, কিন্তু আপুদের জন্য একটা ইফতারির আইটেম আমি বানিয়ে নিব। তো মাথায় খালি ঘুরছিল ভাইয়া আমাদের মতো গরুর মাংসের আইটেমগুলো পছন্দ করে। মনে হলো আলুর বুন্দিয়াটাই বানাই গরুর মাংস দিয়ে। তো এখানে আমি যেটা করেছি, প্রায় 2 কাপের মতো বেসন নিয়েছি, তার সাথে স্বাদ অনুযায়ী লবণ, আর 2 কাপের জন্য 2 টেবিল চামচ তেল দিয়েছি। একটু ঝাল করার জন্য একটু গুঁড়ো মরিচ দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি আজওয়াইন। তবে আজওয়াইনটা না দিলেও চলবে, আপনারা এখানে জিরার আধা ভাঙা গুঁড়োটাও দিতে পারেন, আবার চাইলে কোনো কিছু না দিলেও সমস্যা নেই। একই সাথে আমি পানি দিয়ে এখন এই ব্যাটারটাকে রেডি করে রেখে দিব। তবে আপনাদের যাদের কাছে বেসনের গোলাটা গন্ধ লাগে তারা চাইলে এখানে সামান্য একটু আদা রসুন দিতে পারেন। এই যে পানিটা দিচ্ছি, এই পানিটা নর্মাল টেপের পানি, মানে কোনো ঠান্ডা বা গরম পানি মেশানোর প্রয়োজন নেই। তবে আপনাদের হাতে যদি সময় থাকে চেষ্টা করবেন এই ব্যাটারটা না একটু আগে গুলিয়ে রেখে দেওয়ার জন্য, তাহলে উপরে লেয়ারটা মানে খেতে ভালো লাগে। এই আলুর বুন্দির রেসিপি আপনাদের সাথে অনেকভাবেই শেয়ার করেছি। তো আলুর বুন্দি যেহেতু আলুটা তো আমাদের লাগবেই, আপনারা চাইলে এটার সাথে আলুর অর্ধেক পরিমাণ গরুর মাংস, মুরগির মাংস কিংবা শুধু আলু দিয়েও না এই আলুর বুন্দিয়াটা বানাতে পারবেন। আলু সিদ্ধ করে আধা ভাঙা করে নিয়েছি, মানে একদম ভর্তা বানায়নি, আলুগুলো কণা কণা আছে। আর আলুর অর্ধেক পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি গরুর মাংস। এর সাথে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচিটা দিচ্ছি। তবে পেঁয়াজ আর ঝাল অনুযায়ী কাঁচামরিচ দুটোকেই না আমি হালকা তেলে একটু টেলে দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের মতো টালা জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো একটু ঝাল হওয়ার জন্য। সাথে ধরেন 2 টেবিল চামচের মতো পুদিনা পাতা কুচি দিয়েছি, তবে আমি ফ্রোজেনটা ব্যবহার করছি। আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, সেটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। লবণটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। ব্যাস, এবার সব কিছুকে সুন্দর করে একটু মিলিয়ে নিলেই হবে। এগুলোকে একদম চটকে ফেলা যাবে না, আমি আলতো হাতেই এগুলোকে একটু মিলিয়ে নিয়েছি। তারপরে এই যে ছোট ছোট বল করে নিচ্ছি। ধরেন 1 ইঞ্চির সাইজের করে বল করবেন, কারণ যখন এগুলোকে আবার বেসনের গোলায় ডুবিয়ে আমরা ভাজবো তখন কিন্তু বেশ বড় হয়ে যাবে। এই আলুর বুন্দি আসলে শুধু আলু দিয়েই বানানো হয়, আমার বাসায় এটা কয়েকভাবেই পছন্দ করে, সেই কারণে সুযোগ পেলেই আমি মাঝে মাঝে চিংড়ি দিয়ে, চিকেন দিয়ে বা গরুর মাংস দিয়ে বানাই। যাই হোক, এই তো আমি সবগুলোকে ছোট ছোট বল আকারে আগে রেডি করে নিয়েছি। এই বেসনের গোলাটা খুব বেশি পাতলা আমি করিনি, বেশ খানিকটা ঘন রেখেছি। ভিজে যাওয়ার পর মনে হচ্ছে একটু নরম হয়েছে, তবে আরও একটু নরম করতে হবে। তো আমি ধরে নিতে পারেন 1 টেবিল চামচের মতো একটু পানি দিয়ে এই ব্যাটারটাকে আর একটু পাতলা করে নিয়েছি। একটু খেয়াল করলেই দেখবেন আমি এটাকে বেগুনির যে ব্যাটার সেটার মতো করিনি, খানিকটা ভারী রেখেছি, যাতে করে এই আলুর বুন্দিগুলোর উপর একটা ভারী লেয়ার হয়। যাই হোক, একটা পাশে আমি তেল গরম করেছি, এখন কাজটা সহজ, ব্যাটারের মধ্যেই আলুর বুন্দিগুলো ডুবিয়ে ডুবিয়ে তেলে ছেড়ে দিলেই হবে। সাধারণত দোকানে দেখা যায় আলুর বুন্দিগুলো না এরকম হালকা কালারের হয়, একটু নরম নরম হয়, বাট আমার বাসায় সবসময় একটু শক্ত বা মচমচে জিনিস সবাই পছন্দ করে, তো আমি এগুলোকে একটু লালচে করে নামাচ্ছি। এই আলুর বুন্দিটা না আমার একদম ঝালঝাল করে খেতে এত ভালো লাগে। আগে দেখা যেত প্রতিদিন আমার বাসায় ছোলা, পেঁয়াজু, বেগুনি এগুলো হতো। তো যেদিনই একটু গরুর মাংস থাকতো সেদিন আমি করতাম কি, রান্না গরুর মাংস থেকে একটু মাংস তুলে আমার জন্য একটা পাশে একটু আলুর বুন্দি বানিয়ে ফেলতাম, কারণ ওই যে বেগুনির যে ব্যাটার সেটাতে ডুবিয়েই আমি খেতাম। এই ধরনের জিনিসগুলো না একসাথে বানিয়ে যদি পার্কে বসে খাওয়া যায় তাহলে সবচেয়ে বেশি মজা। তো যাই হোক, এই তো আমার সবগুলো আলুর বুন্দি রেডি। আর এগুলো দেখতে এত সুন্দর লাগছিল, তবে এগুলো গরম গরম খেতে বেশি মজার হয়। যাই হোক, এর মাঝখানে উপরে এসে দেখি তারা দুই বোনকে সাজিয়ে দিচ্ছে। আমি আয়াতকে কোনো রকমে রেডি করে নিজেও ঝটপট রেডি হয়েছি। আর বের হয়ে তো দেখি রাস্তায় বিশাল জ্যাম। জাহিদ ভাইয়ের কবলে আজকে নাই, এটা আজকে আমাদের কবলে আজকে আছে। গাড়িতে শেষ হয়ে যাবে। হ্যাঁ। নাফিসা পিছন দিয়ে বেরোয় জিলাপি নিয়ে আসো। আজকে ফুটবল খেলা, এটা আমরা জানতাম না। আমরা এই রাস্তা ওই রাস্তা যে রাস্তাতেই যাচ্ছি সব রাস্তায় জ্যাম, ব্লক। আসলে আপুর বাসা আমার বাসা থেকে জাস্ট 4-5 মিনিটের দূরত্ব, কিন্তু আসতে আসতে আমাদের অনেক সময় লেগে গেছে।
একদম ইফতারের টাইমে এসে আমরা ঢুকেছি, তবে কোনো ভিডিও আমি করিনি। এখানে জাস্ট ইফতারের পর বাচ্চারা খেলছিল, সেখান থেকেই একটু ভিডিও নিয়েছি। আমার কয়েক সেকেন্ডের ভিডিওর জন্য এই রোজাদারগুলোর এতটুকু মানে ডিস্টার্ব হোক আমি এটা চাইনি। যাই হোক, সুন্দর একটা দিন আজকে কাটিয়েছি। সকালবেলায় আয়াত উঠে আয়াতের ডিউটি পালন করছে। আজকে কয় নম্বর রোজা সেটাও লিখে গিয়েছে, মাশাল্লাহ। বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসে আমি আমার কাজে নেমে পড়েছি। এগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি একটা স্ট্যান্ড বানাবো। রোজা শুরুর আগে রোজার ডেকোরেশনের জন্য এই যে আমি স্ট্যান্ডটা বানিয়েছিলাম, তখনই বলেছিলাম বাদবাকি কাঠগুলো দিয়ে টেবিলের জন্য একটা স্ট্যান্ড বানাবো। আমার টেবিলের পিসটার জন্য না এরকম টাইনি স্টিকগুলোর সাথে এরকম সলিড একটা পিস লাগতো, তো সেটা আমি ঠিক আমার টেবিলের যে মেজারমেন্ট সেই মেজারমেন্টে নিয়েছি। সাধারণত প্রতি রোজায় আমার পিছনের এই উইন্ডোটাতেই ডেকোরেশন করা হয়। আপনারা তো জানেন আমি টেবিল ডেকোরেশনের জন্য ফুড রেজার হিসেবে বিভিন্ন স্টিক স্ট্যান্ড এগুলো ইউজ করি। এই স্ট্যান্ডটা আমি এমনভাবে নিয়েছি যাতে এই স্ট্যান্ডের দুই পাশে দুটো প্লেট রাখা যায়। সাদা স্ট্যান্ডটা আমি কিনেছি, তবে সেই স্ট্যান্ডটা আমার টেবিলে লাগানো যায় না, কারণ হচ্ছে আমার যেই শ্বেত পাথরের টেবিল এটার ফ্রেমটাও মোটা, জোর করে লাগালে দেখা যাবে যে আমার এই পাথরটা ফেটে যাবে। আরেকটা বিগ প্রবলেম হচ্ছে স্ট্যান্ডের দুই পাশে দুটো সিট আসলে বেকার হয়ে যায়। আমার একটাই ডাইনিং এরিয়া, সো আমার সিট বেকার হলে চলবে না। আমার বাসায় অনেক বেশি মেহমান হয়, এগুলো খুব বেশি প্রবলেম। তো সব মিলিয়ে আমার এই ডিসিশন। কাজটা আমি করছি, এর মাঝখানে অনেকে এসেছে, সবার এত পছন্দ হয়েছে, তো ভাবলাম যে ঝটপট আপনাদের সাথে এই আইডিয়াটা শেয়ার করি। যাদের ভালো লাগবে আপনারা চাইলে ঈদের জন্য আপনাদের ঈদের টেবিলের ডেকোরেশনটাও ভাবে করতে পারবেন। ফিনিশিং দিলে আপনারা কাজটা বুঝতে পারবেন। তবে যেটা করেছি, আমার টেবিলের মেজারমেন্টে আমি স্ট্যান্ডের মাপটা নিয়েছি, আর উপরের যে লেন্থটা বা চড়াটা সেটা যখন ফিনিশ হবে তখন আপনারা বুঝবেন, সেটা আমি নিয়েছি আমার ডাইনিং টেবিলের উপরে যে লাইট সেটার মাপে। এই যে এরকম দুটো ছোট পিস কেটে নিয়েছি, যেগুলো আমি এই সলিড পিসটার মাপে কেটেছি। জাস্ট দুই পাশে দুটো পিস আমি এভাবে যোগ করেছি। এতে করে এই পিসটা আসলে মজবুত হবে, একটু উঁচু হবে, পাশাপাশি আমি যখন সাইডের স্টিকগুলো এখানে লাগাবো তখন এটা বিগ একটা সাপোর্ট করবে। আচ্ছা, এবার বলি আপনাদের কিছু প্রশ্নের উত্তর। এখান থেকে যারা প্রশ্ন করেছেন যে আপু এই স্টিকগুলো কোথা থেকে কিনেছেন, আমি কিনেছি দ্য রেঞ্জ থেকে। আপনারা বিএনকিউতেও পাবেন। আসলে কাঠের বা যেই হোমের সবগুলো ওগুলোতে আপনারা এরকম পিসগুলো পেয়ে যাবেন। আর বাংলাদেশে যারা আছেন তারা তো কাঠমিস্ত্রির দোকানেই আপনারা এরকম কিছু একটা বানিয়ে নিতে পারবেন। যেহেতু এটা টেবিলের মাঝখানে থাকবে, এটার উপরে ফুড দিব, আমি প্রথম থেকেই চেষ্টা করেছি এটাকে একদম মজবুত করে বানানোর জন্য, যাতে করে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট না হয়। তো আমি এই পিসগুলো কিনে নিয়েছি। সরাসরি স্ক্রু দিয়ে মানে যোগ না করে আমি এই পিসগুলো দিয়েছি, যাতে করে জয়েন্টগুলো কখনো মুভ না হয়, কাঠগুলো ফেটে না যায়, আর কাজটাও যাতে মজবুত হয়। এগুলো আপনারা সেই হার্ডওয়্যারের যে সবগুলো সেগুলোতে পেয়ে যাবেন। তবে এই পিসগুলো যখন কিনবেন আপনাকে অবশ্যই আপনার যে স্টিক সেগুলোর মাপে কিনতে হবে। আমি যেটা করছি সাইডেও দিব, আর উপরে আমার যে ফ্রেমটা যোগ হবে ঠিক এভাবে সেখানেও আমি এই পিসগুলো যোগ করব। এই যে কোণাটা দেখতে পাচ্ছেন এটা আমাদের উপরে চলে যাবে, কাঠের দুই পাশে আমাকে এভাবে জয়েন করতে হবে। আমি আসলে একা কাজ করছি, ভিডিও করছি, ওভাবে তো আসলে দেখানোর কেউ নেই, তাই শর্টকাটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। যাই হোক, এই তো আমার মাপটা হয়ে গেছে। এই যে স্টিকগুলোর নিচের দিক এখানে আমি এভাবে দিয়েছি, আর সাইড থেকেও আমি এই এল শেপের মেটালগুলো যোগ করে দিব, তাতে করে এটা কখনো মানে সামনে পিছে হবে না। আর পুরোটা কাজ করার পর আমি হচ্ছে একটু শিরিষ কাগজ দিয়ে কাঠগুলোকে ঘষে দিচ্ছি। যদি আপনারা এগুলো এমনি রাখতে চান তো সেই ক্ষেত্রে ফিনিশিংটা খুব সুন্দর করে দিবেন, যাতে দেখতে খারাপ না লাগে। আমার অভ্যাস তো আপনারা জানেন, আমি এর উপরে রিবন দিব, কাপড় দিব, অনেক কিছু দিব। সো সেই কারণে আমি ফিনিশিংটাতে অত একটা মনোযোগ দেইনি। এই তো বসানোর পর ঠিক এরকম লাগছে। আর উপরে আমার লাইটিংয়ের সব কিছু সেট আপ হলে এটার উপরে যাতে কোনো প্রভাব না পড়ে সেই কারণে আমি ওভাবে মাপটা নিয়েছি। আরেকটা জিনিস হচ্ছে ওই যে পিছনে কার্টুনের স্ট্যান্ডটা, ওটাতেও যাতে কখনো ডেকোরেশন করতে চাইলে এটার সাথে সামঞ্জস্য হয়, সব কিছু মেনটেন করে আমি স্টিকটা বানিয়েছি। এখানে হচ্ছে আপনাদেরকে টেবিলের আসল কাহিনীটা দেখাই। এই যে আমার এই স্টোনটা আর টেবিলের ফ্রেম একই সাথে, সো তার উপরে ফ্রেমটা আছে আরও 3 ইঞ্চির মতো, সো এটার থিকটা অনেক বেশি।
কষ্ট করেছি নিজের স্বার্থে, কারণ হচ্ছে এরকম জিনিস তো আমি কিনতে পাবো না। ডেফিনেটলি এটা আমাদের মানে যাদের যাদের পছন্দ তাদেরকে তাদের টেবিলের সাইজ বুঝে বানাতে হবে। আর এখানে এই যে দেখেন টেবিল, এই পাশেও প্লেট রাখতে পারবো, ওই পাশেও প্লেট রাখতে পারবো, সেভাবেই করেছি। আর এইখানে যেটা করব, পেছনের দিকে মানে দুটো প্লেট রাখার জায়গা থাকবে আর স্ট্যান্ডটাকে সমান রাখবো, যাতে স্ট্যান্ডের সামনে আমি আরও কিছু কারি বা যেগুলো ডিসপ্লে করবো আর কি ওগুলো করা যায়। সো সব কিছু মাথায় রেখে আমি এটার যে চড়া সেটা নিয়েছি। হাইটটা আমি আমার লাইট বা মানে আমার রুমের সৌন্দর্যটা বুঝে মাপটা নিয়েছি। ভয়েস তো দিচ্ছি, আরেকটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার বলে নিই প্লিজ। আমি জানি আপনারা এর আগেও আমার অনেক জিনিস বানিয়েছেন, সো এটা যদি বানান ডেফিনেটলি আপনারা সিকিউর করে নেবেন। আমি দুই পাশে সেটা করেছি, পারলে ভেতরেও দিবেন। আমি যেহেতু এটা ডাবল করেছি, সো আমি আর মানে উপরে দুটো দেইনি। তবে ডেফিনেটলি এই যে আমি এই পাশে দিয়েছি, সাইডে দিয়েছি, ওই পাশে দিয়েছি, এটা আমি খুব ভালো করে সিকিউর করে নিয়েছি। কারণ খাবার সহ যদি কোনোভাবে পড়ে বা কিছু হয় তখন মন খারাপ হয়ে যাবে। আর এই টাইপের জিনিসগুলোর উপরে ডেকোরেশন করলেই বেশি ভালো লাগে। তো আমার যেহেতু ডেকোরেশন করার একটা নেশা বা শখ আছে, আপনারা জানেন আমি এক এক সময় এক এক কালারের কম্বিনেশন করি। সব কিছুকে মাথায় রেখে আমি মেইন যে কাপড়টা সেটা হচ্ছে হোয়াইট দিচ্ছি, আর আজকে এখানে যে ফুলটা দিব সেটাও আমি হোয়াইট রাখছি। এই নেটের পাশেই একজনের প্লেট থাকবে, তো কারো যাতে কোনো ধরনের ডিস্টার্ব না হয় আমি এখানে একবারেই কুচি করে সিকিউর কেবল দিয়ে সিকিউর করে দিচ্ছি। আপনারা চাইলে হালকা নেট দিয়ে এই যেরকম সাইড থেকে জড়িয়ে উপরেও আপনারা কুচি বা ওয়েভগুলো দিতে পারেন, যেটা লাস্ট ইয়ার আমি আমার উইন্ডোতে করেছি ঠিক এইভাবে। তবে এটা যেহেতু একটু নিচু, আমি সেরকম কিছু করব না। তাছাড়া আমার টেবিলে দেখা যায় খাবার দিলে টেবিলটাও বেশ ভরে যায়, তখন দেখতে হিজিবিজি লাগবে। তাই আমি যেটা করছি, পুরো কাপড়টাকে স্ট্যান্ডের মধ্যে ভাবে জড়িয়ে দুই পাশে ভাবে ঠিক কুচি দিয়ে দিয়েছি। প্রায় ৩ বছর পর মনে হয় এই ফুলটা আমার কাজে লাগলো। এইটাকে আমি উইন্ডোতে দেওয়ার জন্য এনেছি, বাট উইন্ডো উপরে তো তখন দিলে ভালো লাগতো না। তো এবার এখানে দিয়েছি, আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাটার জন্য এরকম একটা ফুল একদম পারফেক্ট। গত 4টা ঈদে এই স্টার মুনের লাইটটা ব্যবহার করেছি, এবার একটু ভিন্নভাবে এখানে দিলাম। তবে এই লাইটটা বাচ্চারা এত পছন্দ করে, বিশেষ করে আমার আয়াত সারা দিন সময় পেলে এখানে বসে বসে লাইটটা জ্বালাবে আর দেখবে। আমার এই ডাইনিংটা র্যান্ডম ব্যবহার করা হয়, মানে এই টেবিলেই আমরা খাওয়া দাওয়া করি, সব কাজ করি। সো আমি ডেকোরেশনটা এমনভাবে করেছি যাতে করে আমাদের কোনো ধরনের ডিস্টার্ব না হয়। তবে ভিডিও যেহেতু বানিয়েছি, একটু ডেকোরেশন করে আপনাদের জন্য ভিডিও করেছি। আপনারা চাইলে এভাবেও সাজিয়ে রাখতে পারেন, তবে আমি রেখেছি ঠিক এভাবেই। সারাদিনের ডিউটি বাড়তি কাজ সব মিলিয়ে আজকে এত তাড়াহুড়া পড়েছে, তারপরও মনে হলো যে সুন্দর করে টেবিলটা যেহেতু সাজিয়েছি, একটু খাবারও না হয় একটু ডিফারেন্ট কিছু করি। হাতেও খুব বেশি সময় নেই, তাই রেডিমেড যে শিক কাবাব ছিল বাসায় ওগুলো দিয়ে বাচ্চাদেরকে আজকে র্যাপ করে দিব। আর এই খাবারগুলো তো বাচ্চা বুড়ো সবাই, মানে আমার বাসায় সবাই খুব পছন্দ করে খায়। দিন তো খুব ছোট, তারপরও বাচ্চারা স্কুল থেকে এসে আমাকে যতটুকু পারে সাহায্য করে। তবে আজকে বাচ্চারা স্কুল থেকে এসে ডেকোরেশন দেখে এত খুশি। আসলে এবার লাইটিং করিনি দেখে বাচ্চাদের মন একটু খারাপ ছিল, তো আজ তারা বেশ খুশি। যাই হোক, আজ ইফতার করতে করতেই আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি, নতুন ব্লগ নিয়ে ফিরবো। আসসালামু আলাইকুম।